আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের জন্য হিসাব বিজ্ঞান ফার্স্ট বারের নতুন একটা ক্লাস নিয়ে চলে এলাম। তো তোমরা সকলে দ্রুত জয়েন হয়ে যাও, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। তোমাদের হিসাব বিজ্ঞান আর কি ফার্স্ট পার্টের 3 নাম্বার ক্লাসটা আর কি আজকে হবে। সবাই কাইন্ডলি একটু দ্রুত জয়েন হয়ে যাও, ক্লাসটা শুরু করব আমরা। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, তামিম ওয়ালাইকুম সালাম। জিহাদ ওয়ালাইকুম সালাম। যারা যারা সালাম দিতেছো ওয়ালাইকুম সালাম। আজকে তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের থার্ড ক্লাসটা হবে এবং আমরা আজকে শিখবো হচ্ছে রেওমিলের কিভাবে রেওমিল অ্যান্সার করা যায়, পরীক্ষায় কিভাবে আসে রেওমিল, যাতে খুব সহজেই তোমরা ইজিলি অ্যান্সার করতে পারো সেইভাবে আর কি ইজিলি পড়ায় দিব। তোমরা আশা করি ক্লাসে অ্যাটেন্টিভ থাকা, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। তো তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিতে পারো যারা যারা আছে। রেহানা পারভিন ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমরা একটু ক্লাসের দিকে আগাই, চলো। মানে আস্তে আস্তে সবাই জয়েন হোক, আমরা ক্লাসের দিকে আগাই। দেখো, রেওমিল কি? রেওমিলের ইংরেজি নাম হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। রেওমিলের ইংরেজি নাম কি? ট্রায়াল ব্যালেন্স। রেওমিলকে দেখো, কোন রেওমিল কোনো মূল হিসাব বা জাবেদা খতিয়ানের মতো প্রাথমিক বই নয়। এটি হলো কি? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার একটি খসড়া। হিসাব বিজ্ঞান মূলত কি? গাণিতিক শুদ্ধতা যাচাই করার একটা খসড়া। মানে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে কি? গাণিতিক শুদ্ধতা যাচাই করে, যে এই গণিতিক ম্যাথ মানে এই গণিতটা কি ঠিক আছে নাকি। ধরো তোমরা যে মনে করো অ্যাকাউন্টিং এর যত হিসাব আছে সেগুলো ঠিক আছে নাকি, একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং এর মানে টাকা পয়সার হিসাব সবকিছু ঠিক আছে নাকি, সেই শুদ্ধতা যাচাই করে কে? রেওমিলের মাধ্যমে। বুঝতে পারছো? রেওমিলের মাধ্যমে শুদ্ধতা যাচাই করে। খতিয়ানে আমরা যেসব হিসাবে ডেবিট ও ক্রেডিট জের পাই, সেগুলোকে একটি পাতায় ডেবিট ও ক্রেডিট দুই পাশে সাজিয়ে বসানোকেই রেওমিল বলে। মানে আমরা এই যে খতিয়ানের মধ্যে যে ডেবিট ক্রেডিট জের গুলা পাই, সেগুলা কি করতে হয়? তোমার রেওমিলের মধ্যে ডেবিট ও ক্রেডিট দুই পাশে সাজিয়ে লেখা হয়। তার মানে কি, খতিয়ানের পরেই রেওমিল মূলত কাজ করা হয়, রেওমিলের কাজ করা হয়। বুঝতে পারছো? মানে আমরা খতিয়ানে যেসব পাই ডেবিট ক্রেডিট জের, সেগুলোকে যখন রেওমিলে দুই পাশে লিখবে, একটা ডেবিট পাশে একটা ক্রেডিট পাশে, তখন সেটাকে কি বলা হয়? রেওমিল। আচ্ছা, রেওমিলের কিছু কিছু উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যগুলো সাধারণত এমসিকিউতে থাকে, যে রেওমিলের উদ্দেশ্য কোনটা কি, কোনটার উদ্দেশ্য কি। যেমন দেখো, রেওমিলের উদ্দেশ্য কি? গাণিতিক শুদ্ধতা যাচাই করা। জাবেদা খতিয়ান তৈরির সময় ডেবিট ও ক্রেডিট টাকা সমানভাবে লেখা হয়েছে কিনা তা পরীক্ষা করা। মানে তুমি একটা অ্যাকাউন্টে মানে তোমার একটা অর্গানাইজেশনের বা প্রতিষ্ঠানের ধরো যত ধরনের জাবেদা খতিয়ান বা তোমার টাকা কতগুলো আসছে, টাকাগুলো কতগুলো চলে গেছে, এগুলো যখন এন্ট্রি করো, তখন কোথাও ভুল হয়েছে কিনা বা ভুল হলে সেগুলো শুদ্ধ করার জন্য যেই ঘরটা করা হয় সেটাকে বলা হয় রেওমিল। বুঝতে পারছো? তারপরে দেখো, ভুল নির্ণয়। তোমার ডেবিট ক্রেডিট যে লিখলা, ডেবিট টাকা লিখলা, ক্রেডিট টাকা লিখলা, মানে যে টাকাগুলো আসলো সেগুলো লিখলা, আবার চলে গেল সেগুলো লিখলা। এগুলা ধরো কোথাও ভুল হয়েছে কিনা, টাকার পরিমাণ ভুল হয়েছে কিনা, সেগুলা কি ভুল নির্ণয় যে করবা, সেটা কিসের মাধ্যমে করা যায়? রেওমিলের মাধ্যমে করা যায়।
তারপরে দেখো আর্থিক বিবরণী তৈরিতে সাহায্য। তোমার রেও মিলে যে তোমার ডেবিট ক্রেডিট গুলো পাও, আয়, তোমার ধরো যে মনে করো ডেবিট টাকা পাও, ক্রেডিট টাকা পাও, মানে আয় ব্যয় যত হিসাব পাও সেগুলো কি তোমার আর্থিক বিবরণীতে সহায়তা করে। আর্থিক বিবরণী কোনগুলো? ধরো আয় বিবরণী, বিক্রিত পণ্যের ব্যয়, আর্থিক অবস্থার বিবরণী, এইগুলো সবগুলোতে সাহায্য করে কি রেও মিল। বুঝতে পারছো? তারপর হচ্ছে সময় ও শ্রম বাঁচানো। তোমার সমাপনী যে এক জায়গায় পাওয়া যায়, মানে তোমার ডেবিট ক্রেডিটের যোগফল যে এক জায়গায় পাওয়া যায়, এর ফলে কি তোমার সময়টা অনেক বেঁচে যায়। বুঝতে পারছো? সময়টা অনেক বেঁচে যায়, এর কারণে রেও মিলটা করা হয়। তো রেও মিলের উদ্দেশ্য এগুলাই, যে গাণিতিক শুদ্ধতা যাচাই করে, তোমার প্রতিষ্ঠানে কোনো ধরনের অ্যাকাউন্টিং এর রিলেটেড যত ধরনের ভুল হয়েছে সেগুলা নির্ণয় করতে সহায়তা করে। তারপরে আর্থিক অবস্থার বিবরণী, তোমরা জানো যে হিসাব বিজ্ঞান একটা মেইন পার্ট আর্থিক অবস্থার বিবরণী, সেইটা করতে কে সহায়তা করে? রেও মিল। তারপরে তোমার অনেক সময় বাঁচিয়ে দেয়। এগুলো হচ্ছে রেও মিলের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। তারপরে দেখো, আমি একটা জিনিস পড়াইছিলাম তোমাদের ফার্স্ট ক্লাসে, যেটা আর কি পড়তে হয়, মানে সব জায়গায় লাগে আর কি। যেমন দেখাই, দেখো সম্পদ আর ব্যয় এই দুইটা প্রায় সেম। সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। একবারে হুবহু মুখস্থ করতে হবে এটা, তাহলে দেখো তোমার জাবেদা করা বা যে কোনো সবকিছুর মানে সলিউশন বের করা খুব ইজি হয়ে যাবে। যেমন কি সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব সেম, এটার উল্টাটা হবে। সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে কি হতো? ডেবিট। তাহলে আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট। বুঝতে পারছো? এই যে বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট। তারপরে সম্পদ আর ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়। তাহলে আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে কি হবে? ডেবিট। এটার উল্টাটা হচ্ছে এটা। এটা একবারে ঠোঁটাস্থ মুখস্থ করতে হবে। আচ্ছা, তোমরা একটু জানাও তো এটা মানে মুখস্থ আছে কার এগুলা, যে কোনটা বৃদ্ধি পেলে ডেবিট, কোনটা হ্রাস পেলে ক্রেডিট, এগুলো কি তোমাদের মুখস্থ আছে? দেখি বলো তো, দেখি কে কে মুখস্থ করছো। ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম, যারা যারা একটু অ্যাটেন্টিভ ছিল তারা হয়তো মুখস্থ করছো, যারা যারা অ্যাটেন্টিভ ছিল না তারা আর কি পিছায় আসো। তো একটু জানাও কাইন্ডলি, আমি দেখি আর কি কে কে অ্যাটেন্টিভ ক্লাসে। আচ্ছা, কি সরিওয়াত আলী, তোমার নামটা তো খুব কঠিন, উচ্চারণ করাই তো কঠিন। আচ্ছা, থিওরি এত পড়াইলে আসলে কি ম্যাথ করার টাইম থাকবে না, আবার ম্যাথ বেশি করাইলে থিওরি করার টাইম থাকে না, এরকম দুইটা আর কি মিক্স করে করাইতেছি। আর থিওরি জিনিসটা কি তোমরা একটু নিজে পড়ে নিবা, হিসাব বিজ্ঞানের থিওরিটার চেয়ে ম্যাথ বেশি ইম্পর্টেন্ট। থিওরিটা একটু পড়বা ভালো মতো, এমসিকিউ পড়বা বা বোর্ড কোশ্চেন পড়বা ইত্যাদি পড়বা, তাহলে দেখবা অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, অনেকের মুখস্থ আছে সুমাইয়া তাবাসসুম, তারপরে কি সালাউদ্দিন ভুইয়া, মুখস্থ নাই। মুখস্থ না থাকাটা খুবই হতাশাজনক। হিসাব বিজ্ঞানে এটাই হচ্ছে মেন জিনিস। তার মানে কি তুমি 9-10-এ ফাঁকি দিছো নিশ্চয়ই। সমস্যা নাই, এটা এখন মুখস্থ করে ফেলো, তাহলে ভালো হবে আর কি। তোমার দেখবে জাবেদা করতে ইজি হবে, আর জাবেদা যদি পারো তাহলে তো জানোই যে হিসাব বিজ্ঞানের সবই পারবা। ওকে, আমি এটা দেখাইছি। এখন দেখো যে তোমার কি কি সম্পদ আর ব্যয় দায় এগুলার দু একটা উদাহরণ দেখাই। আজকে কি রেও মিলের প্রথম ক্লাস? হ্যাঁ, আজকে হচ্ছে রেও মিলের প্রথম ক্লাস। আচ্ছা দেখো, সম্পদ ডেবিট, এর উদাহরণ কি কি? তো মানে আমি জাস্ট, তোমরা এগুলো অনেকেই জানো হয়তো, তবে আমি দু একটা উদাহরণ দেখাইতেছি যাতে আর কি তোমার মেমোরাইজ করতে ইজি হয়। যেমন কি দেখো, অ্যাসেট সম্পদগুলো কি কি? নগদ, দেনাদার, আসবাবপত্র, ব্যাংক জমা, আরো যেগুলো আছে সম্পদ আর কি, যেগুলোর ফলে আর কি মালিকের সম্পদের পরিমাণ, মালিক মানে তোমার প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ আর কি বেড়ে যায়। তারপরে কি দেখো, ড্রয়িংস মানে উত্তোলন, মানে মালিক যখন প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নিয়ে যায়, ব্যবসায় থেকে কি টাকা তুলে নিয়ে যায়, সেটার উদাহরণ কি কি হতে পারে? পণ্য উত্তোলন, নগদ উত্তোলন, আরো নানান ধরনের উত্তোলন হতে পারে। যেমন কি আয়কর একটা উত্তোলন, মানে তোমার আয়ের উপরে যে করটা দেওয়া হয় এটা কি প্রতিষ্ঠান ব্যবসায়ী থেকে দেয়। এই টাকাটা কোথা থেকে দেয়? ব্যবসায়ী থেকে দেয়। ওকে, আবার আরো আছে দেখো, জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম, এটা কি? এটা হচ্ছে আর কি তোমার উত্তোলনের মধ্যেই পড়ে, মানে এই টাকাটা আর কি প্রতিষ্ঠান থেকে দেয়, জীবন বীমা প্রিমিয়াম, এর কারণে এটা উত্তোলন। তারপরে দেখো, এক্সপেন্স, যত ধরনের ব্যয় আছে সেগুলো কি ডেবিট হয়।
ডেবিট গুলা কি কি, যেমন ধরো বেতন, ভাড়া, ক্রয়, বিজ্ঞাপন, অবচয়, আরো যত ধরনের ক্রয় মানে ব্যয় আছে সেগুলো আসে এই ব্যয়ের মধ্যে। তারপরে দেখো লায়াবিলিটি মানে দায়। মানে লায়াবিলিটি দায় কেন, মানে দায় জিনিসটা হচ্ছে তোমার কাছে কেউ টাকা পায়, মানে তুমি ওকে পরিশোধ করো নাই, ধরো কারো কাছ থেকে বাকিতে কিনছো, তার মানে কি ওকে এখনো টাকা দেওয়া নাই, টাকা দিতে হবে, যে জিনিসটা দিতে হবে ওইটা হচ্ছে দায়। এটা ক্রেডিট হয় সবসময়, যেমন পাওনাদার, ব্যাংক ঋণ, প্রদেয় বিল, প্রদেয় হিসাব। তারপরে দেখো ইনকাম, আয়, মানে যত ধরনের আয় আছে সেগুলা কি তোমার মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি করে দেয়। যেমন কি বিক্রয়, বিক্রয়ের ফলে কি হয়, আয় হয়। তারপরে কি প্রাপ্ত কমিশন, এটা একটা আয়। তারপরে তোমার প্রাপ্ত বাট্টা, এটা আয়। তারপরে শিক্ষানবিশ সেলামি, এগুলো আয়, এগুলো আয়ের মধ্যে পড়ে। আয়গুলো এগুলো সবগুলো আর কি মনে রাখতে হবে তোমার। তারপরে দেখো ক্যাপিটাল মানে মূলধন, মূলধন একটা ক্রেডিট হিসাব, মানে এর ফলে দেখো মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, এগুলো হচ্ছে শ্রেণী বিভাগ আর কি। তোমার এগুলোর মধ্যে কি কি যায়, যেমন সম্পদ, আয়, দায়, ব্যয়, মালিকানা সত্ত্ব, এগুলোর মধ্যে কি কি যায় সেগুলো আর কি বললাম এতক্ষণ। তো তোমরা এগুলা নিশ্চয়ই জানো। চলো তাহলে আমরা পরবর্তী থাকে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোথাও যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাতে হবে। দেখো এখন দেখবো আমরা রেও মিলে কি কিভাবে কোশ্চেন আসে। রেও মিলে কি কিভাবে কোশ্চেন আসে, তোমার ক নাম্বারে থাকতে পারে, এই যে ক নাম্বারে এইটা থাকতে পারে, যে রেও মিলে কি কি আসে না সেগুলো লেখো। রেও মিলে কি কি আসে না সেগুলো লেখো। কি কি আসে না দেখো, আমি একবার দেখাই, তোমরা দেখো। প্রারম্ভিক নগদ তহবিল, মানে 1 তারিখে যে নগদ তহবিলটা থাকে, প্রারম্ভিক নগদ তহবিল। সালাউদ্দিন ভুইয়া বলছে কি প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত বাট্টাটা হচ্ছে ডিসকাউন্ট টাইপের। ধরো তুমি আচ্ছা কোনো কিছু ক্রয় করতে গেছো, একটা, ধরো তুমি কি ছেলে মানুষ যেহেতু, ধরো একটা প্যান্ট কিনতে গেছো। এখন প্যান্ট কিনতে যায় তোমাকে তোমাকে 10% আর কি ছাড় দিছে, ডিসকাউন্ট দিছে। 1,000 টাকার প্যান্ট, 10% ডিসকাউন্ট, মানে 100 টাকা ছাড় দিছে। তো এখন কি হয়েছে, ওই 100 টাকা যে তুমি ছাড় পাইলা সেটাকে বলা হয় প্রাপ্ত বাট্টা, মানে ডিসকাউন্টার। বুঝতে পারছো? তারপরে দেখো নগদ, প্রারম্ভিক নগদ তহবিল, মানে 1 তারিখে যে নগদ তহবিল সেটা আসবে না। তারপরে প্রারম্ভিক ব্যাংক জমা, 1 তারিখের ব্যাংক জমাটা সেটা আসবে না। এগুলো মুখস্থ রাখতে হবে, ডিরেক্ট মুখস্থ রাখতে হবে, এখানে বুঝার কিছু নাই। প্রারম্ভিক দেনাদার বা আচ্ছা প্রারম্ভিক দেনাদার বা প্রারম্ভিক প্রদেয় হিসাব, প্রারম্ভিক দেনাদার এবং প্রারম্ভিক পাওনাদার, যেটা আর কি এখানে বলা আছে। আচ্ছা ঠিক আছে, এটা না দেখাইলাম। প্রারম্ভিক দেনাদার সেটা আসবে না, প্রারম্ভিক দেনাদার। তারপরে দেখো প্রারম্ভিক পাওনাদার আসবে না। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে একটা রুলস আছে, আমি এটা দেখাইতেছি। তবে সমাপনী মজুত পণ্য নরমালি আসবে না। সমাপনী মজুত পণ্য কি নরমালি আসবে না যদি সমন্বিত ক্রয় দেওয়া না থাকে। সমন্বিত ক্রয় দেওয়া না থাকলে, কি দেখলে কি বুঝাইলাম, সমাপনী মজুত পণ্য আসবে না রেওয়া মিলে যদি সমন্বিত ক্রয় দেওয়া না থাকে। সমন্বিত ক্রয় দেওয়া থাকলে তখন আরেকটা হিসাব। তবে এটা মনে রাখবা, যদি তোমার রেও মিলের কোথাও সমন্বিত ক্রয় দেওয়া না থাকে তাহলে বুঝবা ওইটা ওইখানের সমাপনী মজুত পণ্যটা আসবে না। তারপরে দেখো সম্ভাব্য আয়, সম্ভাব্য দায় আর সম্ভাব্য সম্পদ, মানে যেগুলো আর কি পসিবিলিটিস, এই দায়টা হইতে পারে, সম্পদটা হইতে পারে, এগুলো কোনো রেও মিলে আসবে না। সম্ভাব্য বলতে রেও মিলে কিছু নাই, নিশ্চিত হিসাব হইতে হবে। প্রারম্ভিক মণিহারি বা অব্যবহৃত মণিহারি, মণিহারি মানে প্রারম্ভিকটা 1 তারিখেরটা আসবে না। প্রারম্ভিক হাতে নগদ বা ব্যাংক জমাতিরিক্ত 1 তারিখেরটা আসবে না, একবারে ঠোঁটস্থ করতে হবে, কোনো উপায় নাই। বুঝতে পারছো? কোনো উপায় নাই, একবারে মুখস্থ করতে হবে। তারপরে দেখো এই যে সমন্বিত ক্রয়ের কথাটা যেটা বললাম, বেশিরভাগ শিক্ষার্থী এটা বুঝে না, বেশিরভাগ স্টুডেন্ট, যে কি করতে হবে সমন্বিত ক্রয় থাকলে। দেখো যদি সমন্বিত ক্রয় থাকে, তা আমি বলছিলাম কি, যদি সমন্বিত ক্রয় না থাকে তাহলে সমাপনী মজুত পণ্যটা রমিলা আসে। এখন আমরা দেখবো সমন্বিত ক্রয় থাকলে কি করতে হবে, বুঝছো? দেখো আচ্ছা সমন্বিত ক্রয়ের সূত্রটা আমরা আগে দেখে নেই। সমন্বিত ক্রয় ইকুয়ালস টু প্রারম্ভিক মজুত পণ্য যোগ মোট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। সমন্বিত ক্রয়ের সূত্র কি, প্রারম্ভিক মজুত পণ্য যোগ মোট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, এটা হচ্ছে সমন্বিত ক্রয়ের সূত্র। আচ্ছা আমি এখন দেখাবো তোমাদের সমন্বিত ক্রয়টা কেন আসে, মানে যদি আসে তাহলে সমাপনী মজুত পণ্য কি করতে হবে। আমরা কি জানি, দেখো আমি বলছি কি সমন্বিত ক্রয়
থাকলে, সমন্বিত ক্রয় না থাকলে, ওকে, না থাকলে সমাপনী মজুদ আসে না। সমাপনী মজুদ কি আসে না, এটা বুঝতে পারছো? যে তোমার যদি সমন্বিত ক্রয় না থাকে তাহলে সমাপনী মজুদ পণ্যটা এটা আসবে না আর কি। মানে একটা নর্মাল হিসাব, নর্মাল জিনিস কি বুঝো, যে সমন্বিত ক্রয় যদি কোশ্চেনে দেওয়া না থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য আসবে না। কিন্তু যদি দেওয়া থাকে, যদি দেওয়া থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য আসবে। আসবে, বুঝতে পারছো? এই জিনিসটা বুঝছো কিনা বলো তো? সমন্বিত ক্রয় না থাকলে সমাপনী মজুদ পণ্য আসবে না, কিন্তু সমন্বিত ক্রয় যদি দেওয়া থাকে তাহলে এই দুইটাই আনতে হবে। এটা আমি বুঝাইতেছি তোমাদের। এখন বলো তো এইটা মুখস্থ করতে পারছো নাকি? এটা বলো আগে, যে সমন্বিত ক্রয় না থাকলে সমাপনী মজুদ পণ্য আসবে না, এবং যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য আসবে। এটা বুঝতে পারছো নাকি একটু বলো কাইন্ডলি, তারপরে আমি দেখাবো আর কি কেন আসে। সমন্বিত ক্রয় দেওয়া থাকে, আচ্ছা আমি দেখাই দিতেছি তোমাদের। সমন্বিত ক্রয় যদি দেওয়া থাকে, ধরো কোশ্চেনে দেওয়া আছে কি, কোশ্চেনে ধরো দেওয়া আছে সমন্বিত ক্রয় 5,000, সমাপনী মজুদ 1,000, প্রারম্ভিক মজুদ 2,000, ক্রয় 5,000। এখন দেখো, তোমরা কি বলো তো দেখি, এখানে কোনটা কোনটা আসবে কোনটা কোনটা আসবে না, রেও মিলে দেখি কে কে পারো বলতে। এই চারটা ধরো রেও মিলে দেওয়া আছে, এখন বলো রেও মিলে কোনটা আসবে না কোনটা আসবে, এটা একটু বলো দেখি কে বলতে পারো। দেখতে চাই কে কে অ্যান্সার করতে পারো। ধর এই চারটা জিনিস রেও মিলে আছে, সমন্বিত ক্রয় আছে, সমাপনী মজুদ আছে, প্রারম্ভিক মজুদ আছে, ক্রয় আছে। এখন কোনটা আসবে কোনটা আসবে না, কে কি বলতে পারবা? কেউ কি বলতে পারবা? জলদি জলদি একটু অ্যান্সার দাও। যদি না বুঝো, মানে না বলতে পারো, তাহলে আমি দেখাই দিতেছি। আমি দেখতে চাই আর কি কে কে বলতে পারো। কেউ কি বলতে পারবা? তামিম কি বলছো যে প্রারম্ভিক মজুদ আসবে না? প্রারম্ভিক মজুদ তো বানান হয় নাই তোমার। আচ্ছা না, বুঝছি তোমরা এটা পারতেছো না। ঠিক আছে, দেখো আমি দেখাই দিই। দেখো যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে, মানে এই চারটা জিনিসই দেওয়া আছে, এখন দেখো এই চারটা জিনিসের মধ্যে সব আসবে, একজন লিখছে সব আসবে, সাবাস। কি সুমাইয়া তাবাসসুম তিনটা বলছো, হ্যাঁ ঠিক আছে আমি বলতেছি। দেখো যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে, এ দেখো সমন্বিত ক্রয়ের মধ্যে কি কি আছে দেখো। সমন্বিত ক্রয়ের মধ্যে আমরা প্রারম্ভিক মজুদ অলরেডি যোগ করি, ক্রয় অলরেডি কি করি, যোগ করি, দুইটাই অলরেডি যোগ করি, দুইটা অলরেডি অলরেডি কি আমরা যোগ করি। সমন্বিত ক্রয়ের মধ্যে কি আমরা প্রারম্ভিক মজুদ এবং ক্রয় দুইটা যোগ করি। তাইলে যদি আমরা সমন্বিত ক্রয় নেই তাহলে এই দুইটা কেন আনবো বলো তো আমারে। দেখো সমন্বিত ক্রয়ের মধ্যে কি অলরেডি ইনক্লুডেড, মানে অন্তর্ভুক্ত থাকে কি প্রারম্ভিক মজুদ ক্রয়, এই দুইটা যোগ করে এই আমরা তো সমন্বিত ক্রয় পাই। তাহলে সমন্বিত ক্রয় যদি লিখি তাহলে আবার কেন এই দুইটা আনবো, বুঝছো? এই দুইটা আবার কেন আনবো? আর সমাপনী মজুদ পণ্য যেহেতু আমরা সমন্বিত ক্রয় থেকে মাইনাস করি, মানে বাদ দিয়ে দিই সমন্বিত ক্রয় বের করার সময়, এর কারণে এই সমাপনী মজুদ পণ্যটা যোগ করতে হবে এবং সমন্বিত ক্রয়টা আসবে খালি। মানে কি সমন্বিত ক্রয়টা আসবে, আর সমাপনী মজুদ পণ্য যেহেতু আমরা
সমন্বিত ক্রয় করার সময় কি সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দেই, তাইলে সমাপনী মজুত পণ্যটাও আনতে হবে। আর এই দুইটা বাদ যাবে, কারণ এই দুইটা তো সমন্বিত ক্রয়ের সাথে যোগ করতেই হয়। এই দুইটা যোগ করেই তো আমরা সমন্বিত ক্রয় পাই। তাহলে এই দুইটা কেন আনবো যদি সমন্বিত ক্রয় লিখি? তাহলে বুঝতে পারছো, এই চারটা যদি দেওয়া থাকে সমন্বিত ক্রয় আনবা, আর সমাপনী মজুত পণ্য যেহেতু আমরা মাইনাস করি এর কারণে এটা আনতে হবে। আর এই দুইটা আনা যাবে না, কারণ কি এই দুইটা এটার মধ্যে যোগ করাই থাকে, যোগ করাই থাকে। এখন বলো তো দেখি এটা বুঝতে পারছো নাকি? কারা কারা বুঝতে পারছো জলদি জানাও। কারা কারা বুঝতে পারছো? তামিম, শরীয়ত আলী, হেনরিয়ারা, সুমাইয়া তাবাসসুম, তোমরা কি বুঝতে পারছো নাকি একটু জানাও। বুঝি নাই, কোথায় বুঝো নাই? আচ্ছা আবার বলতেছি, সমস্যা নাই। দেখো, তোমার এই চারটা জিনিস যদি দেওয়া থাকে, একটা রেও মিলে সমন্বিত ক্রয়, সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক মজুত এন্ড হচ্ছে ক্রয়, চারটা জিনিস দেওয়া আছে। এখন দেখো তুমি এই চারটার মধ্যে সমন্বিত ক্রয় মানে কি? সমন্বিত ক্রয় মানে এই যে যেটা বললাম আর কি, এই যে সূত্র, সমন্বিত ক্রয় মানে হচ্ছে এই যে তিনটা জিনিস অন্তর্ভুক্ত থাকে, প্রারম্ভিক মজুত থাকে, ক্রয় থাকে, যোগ করার পরে এবং মাইনাস করি কি সমাপনী মজুত পণ্য। এটা বাদ দিয়ে আমরা পাই কি সমন্বিত ক্রয়, মানে সবকিছু সমন্বয় যে ক্রয়টা হয়। এটুকু বুঝতে পারছো সূত্রটা? তারপরে আমি দেখাই, চারটা যদি রেও মিলে দেওয়া থাকে তাহলে কি কি করতে হবে দেখো। চারটা যদি দেওয়া থাকে তোমরা করবা কি সমন্বিত ক্রয়টা রেও মিলে আনবা। কারণ কি দেখো, সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ আর ক্রয় এই দুইটা যোগ করেই তো আমরা সমন্বিত ক্রয় পাই। এই দুইটা যোগ করে কি সমন্বিত ক্রয় পাই না? এর কারণে সমন্বিত ক্রয় যদি রেও মিলে আনি, তাহলে আবার রেও মিলে কেন আমরা এই দুইটা লিখবো? কারণ এই দুইটা যোগ ফলই তো সমন্বিত ক্রয়, এবং এই সমন্বিত ক্রয়টাই তো আমরা রেও মিলে লিখছি। তাহলে এই দুইটা আনা যাবে না, এই দুইটা বাদ হয়ে যাবে যদি আমরা সমন্বিত ক্রয়টা নেই। বুঝতে পারছো? এই দুইটা বাদ হয়ে যাবে যদি আমরা সমন্বিত ক্রয়টা লিখি, কারণ এই দুইটাই সমন্বিত ক্রয়ের মধ্যে ইনক্লুডেড আছে। আর যেহেতু আমরা সমাপনী মজুত পণ্যটা সমন্বিত ক্রয় করার সময় বাদ দিয়ে দিই, এর কারণে এটাও বসায় দিতে হবে। বুঝতে পারছো? তার মানে এই দুইটা হবে আর এই দুইটা বাদ যাবে। এখন বুঝতে পারছো নাকি বলো। শরীয়ত আলী, বুঝতে পারছো? যারা যারা বোঝো নাই তারা বলো তো, মানে বুঝতে পারছো নাকি? একটু প্লিজ কাইন্ডলি একটু জানাও, যারা যারা বোঝো নাই বুঝতে পারছো নাকি। না বুঝে থাকলে তোমরা আর বলতে পারো, অথবা রেকর্ডেড ক্লাসটাও দেখে নিয়ে বুঝতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু কেউ কিছু জানাইতেছো না তার মানে বুঝছো সবাই। আমরা নেক্সটে যাব। ওকে, সমন্বিত ক্রয়টা আশা করি তোমরা ক্লিয়ার করতে পারছো, এবং এই সমন্বিত ক্রয় আসলে ভালো মতো অ্যান্সার করতে পারবা। শরীয়ত, সেই খুব সুন্দর নাম, শরীয়ত আলী। হ্যাঁ, নামের বানানটার সাথে আর কি মিলতেছে না, এর কারণে উচ্চারণ করতে ভুল হয়ে গেছে। শরীয়ত আলী। আচ্ছা ঠিক আছে, আমরা একটা সৃজনশীল দেখব। কি দেখবো আমরা? একটা সৃজনশীল দেখব। দেখো কি কি আছে সৃজনশীলে। প্রারম্ভিক মজুদ আছে, প্রারম্ভিক সমন্বিত ক্রয় আছে, বিক্রয় আছে, প্রদেয় হিসাব আছে, প্রাপ্য হিসাব আছে, সমাপনী হাতে নগদ আছে, প্রারম্ভিক হাতে নগদ আছে, প্রদেয় নোটের বাট্টা সঞ্চিতি আছে, সাধারণ সঞ্চিতি আছে, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত শিক্ষানবিশ সালামের সুনাম, সমাপনী মজুদ পণ্য, 10% ব্যাংক ঋণ, ব্যাংক জমার আর কি সমাপনী উদ্বৃত্ত যেটা বলা হয়, আবেক্ষেপ বাদ দিয়ে দাও, এটা আবেক্ষেপ বোঝার দরকার নেই, সমাপনী যেহেতু দেওয়াই আছে, সমাপনী ব্যাংক জমা, বাট্টাকৃত বিলের সম্ভাব্য দায়,
বাট্টাকৃত বিলের সম্ভাব্য দায়। এখন তোমাদের টাস্ক এখন হচ্ছে যেসব দফা সমূহ রেও মিলে অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো। এখন তোমরা বলবা কমেন্টে যে কোনটা কোনটা রেও মিলে অন্তর্ভুক্ত হবে না। হেনিয়ারা, আচ্ছা, সমন্বিত ক্রয়টা যখন দেওয়া না থাকবে তখন সমাপনী মজুত পণ্য আসবে না, আর সমন্বিত ক্রয় যদি দেওয়া থাকে তখন আর কি, যে আমি একটু একটু আগে যেটা বুঝাইলাম ওইগুলো হবে সমন্বিত ক্রয় দেওয়া থাকলে কোশ্চেনে। এই যেমন এই যে এখানে সমন্বিত ক্রয় দেওয়া আছে, তাহলে এখন এতক্ষণ যে বুঝাইলাম ওগুলো হবে। সমন্বিত ক্রয় দেওয়া না থাকলে এত কোনো প্যারাই হইতো না, শুধু সমাপনী মজুত পণ্যটা আসতো না। এখন আচ্ছা, তুমি যদি না বুঝে থাকো একটু রেকর্ড ক্লাসটা দেখে নিও, ভালো হবে। আমি যেহেতু আগে গেছি। আচ্ছা, তোমরা এখন বলো তো যে সমন্বিত রেওয়া মিলে কোনটা কোনটা আসবে না, একটু বলো তো দেখি কে কে বলতে পারো। এতক্ষণ বোঝানোর পরে আশা করি তো তোমাদের বলতে পারার কথা। প্লিজ একটু যদি বলো তোমরা। আমি তো নেক্সটে আছি, সুমাইয়া তাবাসসুম। তোমরা একটু বলো যে রেও মিলে কোনটা কোনটা অন্তর্ভুক্ত হবে না। ক নম্বরে যে কোশ্চেন চাইছে কোনটা কোনটা আসবে না রেও মিলে, আমি যে পড়াইলাম প্রথমে রেও মিলে কোনটা কোনটা আসে না, তাহলে এখন বলো তোমরা কোনটা কোনটা আসবে না রেও মিলে। কি অরিত্রী সাহা কি লেখছো, আরো এনার্জি নিয়ে ক্লাস করাইতে হবে। অনেকে আর কি, অনেকে পড়ানোর স্টাইল আলাদা থাকে তো। এখন তোমরা হচ্ছে আমি যেভাবে, আমি যদি ঘুমায় ক্লাস নেই তোমরা বুঝতেছো নাকি সেটা হচ্ছে মেন বিষয়। বুঝতে পারছো? তোমরা যদি বুঝে থাকো সেটাই হচ্ছে মেন বিষয়। আর তোমরা যদি না বুঝো বলো, আমি ঘুমায় ঘুমায় তোমাদের বুঝিয়ে দিতে পারলে তো এটা ভালো। আচ্ছা, একজনে বলছো কি ব্যাংক জমা 1 তারিখেরটা ব্যাংক জমা, দেন হচ্ছে কি এই যে কোথায় ব্যাংক জমা। আচ্ছা, এই যে প্রারম্ভিক হাতে নগদ এটা হচ্ছে আসবে না। প্রারম্ভিক হাতে নগদ কি? প্রারম্ভিক হাতে নগদ হচ্ছে আমরা জানি কি হাতে নগদ যে 1 তারিখেরটা সেটা আসবে না। প্রারম্ভিক হাতে নগদ আমি তোমাদের কইরা কইরা বুঝাই দেই তাহলে সুবিধা হবে। 1 তারিখেরটা সেটা কত? 10,000। 2 নাম্বারটা কি? দেখো, আমি বলছিলাম কি প্রারম্ভিক ব্যাংক জমা, এই যে ব্যাংক জমা বা ব্যাংক জমাতিরিক্ত সেটা আসে না। ব্যাংক জমাতিরিক্ত এটা কত? 12,000 টাকা। প্রারম্ভিক কি ব্যাংক জমাতিরিক্ত কি 12,000 টাকা। তারপরে দেখো এই যে একটা জিনিস যে কে বলছিলা জানি, কে কমেন্ট করছিলা সমাপনী মজুদ পণ্যের মিলে আসে না। এই যে তোমরা তামিম, আমি এতক্ষণ কিন্তু বুঝাইলাম যে সমন্বিত ক্রয় যদি দেওয়া থাকে তাহলে কিন্তু সমাপনী মজুদ পণ্যটা মিলে আসে। আসে নাকি প্রারম্ভিক মজুদ পণ্য এবং হচ্ছে ক্রয়। তাহলে এই দেখো প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে, তাহলে এটা মিলে আসবে না, কারণ কি সমন্বিত ক্রয় দেওয়া আছে। তাহলে কি হবে? প্রারম্ভিক মজুদ কত টাকা? 30,000 টাকা। এরপরে কি?
এরপরে হচ্ছে দেখো, এই যে আমি বলছিলাম সম্ভাব্য আয় দায় ব্যয় এগুলো কিচ্ছু আসে না। এই দেখো বাট্টাকৃত বিলের সম্ভাব্য দায় 5,000 টাকা, এটা রেওয়া মিলে আসবে না। সম্ভাব্য দায় 5,000 টাকা। তাহলে দেখো 30 আর 5 কত হলো? 35, আর 10 45, 46, 47, আর হচ্ছে 57,000 টাকা। মোট হচ্ছে 57,000 টাকা। বুঝতে পারছো? এখন বলো কোথায় বুঝো নাই? এই যে বুঝতে পারছো, সমাপনী মজুত পণ্যটা রেও মিলে আসবে। কারণ কি আমি কি বললাম দেখো, সমন্বিত ক্রয় আর হচ্ছে, আচ্ছা আমি তোমাদের একটা জিনিস দেখাই দিই তাহলে বুঝবা। দেখো সমন্বিত ক্রয় প্লাস সমাপনী মজুত, প্রারম্ভিক মজুত যোগ ক্রয়। দেখো এই যে এই চারটা বিষয়, আমি একটা জিনিস বলে দিই যে তোমরা সমন্বিত করে যদি দেওয়া থাকে তাহলে এই দুইটা লিখবা, আর এই দুইটা রেও মিলে আসবে না। কি করবা? যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে, যে সমন্বিত ক্রয় দেওয়া আছে, তাহলে কি আসবে? সমাপনী মজুত পণ্য রেও মিলে আসবে। এই যে সমাপনী মজুত পণ্য রেও মিলে আসবে, কারণ এই দুইটা ভাই, মনে রাখবা। বুঝতে পারছো? আর হচ্ছে প্রারম্ভিক মজুত আর ক্রয়, এই দুইটা আসবে না, এই দুইটা কি বাদ। বুঝতে পারছো? এই দুইটা বাদ, আসবে শুধু সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুত পণ্য। এটা গেল কি? এখন বলো ক নাম্বার নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো যে কোনটা কোনটা রেও মিলে আসবে না, সেটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে ইউ মে আস্ক। আচ্ছা কারো কোনো কোশ্চেন নাই? এখন দেখো নেক্সটে যাব আমরা। এটা মুছে দেই। দেখো নেক্সটে কি, এটা শেষ। খ নাম্বারে কি চাইছে দেখো, যে আরিয়ান ট্রেডার্স এর 31 ডিসেম্বর 2025 তারিখের একটা রেও মিল প্রস্তুত করো। রেও মিল কি? এই রেও মিলটা করাই আছে। রেও মিল প্রস্তুত করা মানে কি? ডেবিট ক্রেডিট ইত্যাদি লিখতে হয়। আমি রেও মিলের ছকটা দেখায় দিই। এই যে এইভাবে ছক লিখতে হয়। প্রথমে দিতে হয় ক্রমিক নং। কি ক্রমিক নং? 1 2 ক্রমিক নং। প্রথমে কি দিবা? ক্রমিক নং, ক্রমিক নং। দেন হচ্ছে হিসাবের নাম, হিসাবের নাম। হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, কারণ কি আমরা খতিয়ান পৃষ্ঠা করার পরে কিন্তু রেওয়া মিল করি, এর কারণে খতিয়ান পৃষ্ঠা খপ্রি। এরপর হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে করতে হবে তোমাদের। বুঝতে পারছো? আচ্ছা এই যে দেখো তুমি কি বললা, এই যে হেনিয়ারা সমাপনী মজুত পণ্য আনলেন না, আমি এখানে কেন আনবো? দেখো সমাপনী মজুত পণ্য, কারণ কি এখানে বলছিল, কোশ্চেনে বলছিল কোনটা কোনটা আসবে না, কিন্তু সমাপনী মজুত পণ্য তো আসবে। এখন আমরা ওইখানে আসবে না যেগুলো সেগুলো লিখছি, কিন্তু সমাপনী মজুত পণ্য তো আসবে, তাহলে ওটা কেন লিখবো এখানে? কোশ্চেনটা আগে একটু ভালো মতো বুঝতে হবে। বুঝতে পারছো? এখানে চাই নাই, মানে চাইছে কোনগুলো আসবে না, কিন্তু সমাপনী মজুত পণ্য তো আসবে। প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, ওইটা আমরা লিখছি। বুঝতে পারছো? দেখো আমি তোমাদের দেখাই, প্রত্যেকটা হিসাব আমি বুঝাই দিই। প্রারম্ভিক মজুত পণ্য এটা এখানে আসবে না, কারণ কি সমন্বিত ক্রয় দেওয়া আছে। তাহলে কি প্রারম্ভিক মজুত পণ্য একবারে বাদ দিয়ে দিব আমরা। কি করার সময়? রেওয়া মিল করার সময় প্রারম্ভিক মজুত পণ্য বাদ, সমন্বিত ক্রয়টা আসবে। সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয়টা কি হবে? সমন্বিত ক্রয় হবে ডেবিট। সমন্বিত ক্রয় ডেবিট টাকা, এই পাশে লিখবা 1,10,000। এরপরে বিক্রয় কি? বিক্রয় তোমরা অবভিয়াসলি জানো, বিক্রয় মানে হচ্ছে আয়। বিক্রয় কি? আয়। আয়টা কোথায় যায়? আয়টা হচ্ছে ক্রেডিট পাশে যায় সব সময়, কারণ কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। 3 নাম্বার কি দেখো, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে কি? দায়, মানে তোমার যেটা দিতে হবে। আমরা কি জানি দায় কি হয়? দায় সবসময় ক্রেডিট হয়। সম্পদ আর ব্যয় কি হয়? ডেবিট পাশে হয়।
আর দায় সবসময় ক্রেডিট হয়। তাহলে প্রদেয় হিসাব কি হবে? প্রদেয় হিসাব হবে 25,000 টাকা দায়। ওকে, তারপর দেখো প্রাপ্য হিসাব। প্রদেয় যদি মানে পাওনাদার যদি দায় হয়, প্রাপ্য কি হবে? সম্পদ। আর সম্পদ কি হয়? ডেবিট। 4 প্রাপ্য। প্রাপ্য হিসাব কত টাকা? 40,000 টাকা। ওকে, 40,000 টাকা। এই যে দেখো এইখানে হচ্ছে বুঝার একটা জিনিস, সেটা কি? সমাপনী হাতে নগদ। সমাপনী হাতে নগদটা কি রেওয়া মিলে ছিল? প্রারম্ভিক হাতে নগদ রেওয়া মিলে আসে না, কিন্তু সমাপনীর হাতে নগদ রেওয়া মিলে আসে। হাতে নগদ মানে কি? তোমার হাতে টাকা আছে, তোমার একবারে বছর শেষে, হ্যাঁ বছর শেষে তোমার হাতে কিছু টাকা আছে, ওটা কি তোমার জন্য একটা সম্পদ না? অবভিয়াসলি এটা তোমার জন্য একটা সম্পদ। তাহলে এটা কি হবে? সম্পদ হবে। হাতে নগদ। হাতে নগদ কত? 15,000 টাকা। হাতে নগদ কত? 15,000 টাকা। এটা ডেবিট হবে, কারণ আমাদের বছর শেষে আমাদের হাতে এই টাকাটা আছে। ওকে, তারপরে দেখো প্রারম্ভিক হাতে নগদ। প্রারম্ভিক হাতে নগদ কি? রেওয়া মিলে আসবে না, এটা কাটা দিয়ে দিলাম। রেওয়া মিলে আসবে না। রেওয়া মিলে কি? রেওয়া মিলে আসবে না। তারপর দেখো প্রদেয় নোটের বাট্টা সঞ্চিতি। এই জিনিসটা দেখো, এইখানে একটা জিনিস বোঝার আছে। প্রদেয় নোটের বাট্টা সঞ্চিতি। আচ্ছা দেখো, প্রদেয় নোটের বাট্টা সঞ্চিতি জিনিসটা হচ্ছে, তুমি প্রদেয় নোট মানে কি? প্রদেয় নোট মানে তোমার কাছে কেউ টাকা পায়, মানে তোমার কাছে কেউ কোনো নোট পায় বা কোনো কিছুর টাকা পায় আর কি। ধরো প্রদেয় নোট, কেউ তোমার কাছে টাকা পাবে আর কি, ধরো নোট পাবে, এটা লিখে। এখন সেইটার বিপরীতে কি? তুমি প্রদেয় নোট দিতে যায় কিছু বাট্টা পাবা, ওইটা কি তোমার সম্পদ না? অবভিয়াসলি এটা হচ্ছে একটা সম্পদ। মানে কি? তুমি প্রদেয় নোট মানে তোমার কাছে কেউ টাকা পায়, কোনো নোট পায়, টাকার নোট পায়, ইত্যাদি পায়। এক্ষেত্রে তুমি যদি কিছু ছাড় পাও, সেটাকে বলা হয় বাট্টা। এই বাট্টাটা ছাড় হচ্ছে তোমার সম্পদ। এবং সঞ্চিতি মানে হচ্ছে তুমি এটা ছাড় পাবা, এটা ভবিষ্যতের। তুমি যখন ওকে টাকাটা দিতে যাওয়া, তখন আর কি ছাড় পাইতেও পারো, নাও পাইতে পারো। এই ভবিষ্যতের জন্য যখন তুমি তহবিল গঠন করবা, সেটাকে বলা হয় প্রদেয় নোটের বাট্টা সঞ্চিতি। মানে ভবিষ্যতে কিছু টাকা সেভ করে রাখা, যে আমি ওকে টাকা দিব, কি আমাকে বাট্টা দিবে কি দিবে না এটা তো আমি শিওর না, কারণ ভবিষ্যৎ তো অনিশ্চিত। এখন তুমি ওর ভবিষ্যতের জন্য যে বাট্টা দিবে কি দিবে না, এর জন্য যদি কিছু সঞ্চিতি করে রাখো, টাকা যদি কিছু সেভ করে রাখো, সেটাকে বলা হয় সঞ্চিতি, এবং এটা সবসময় সম্পদ হয়। কি? প্রদেয় নোটের বাট্টা সঞ্চিতি। কত টাকা? 2,000 টাকা। বুঝতে পারছো? প্রদেয় নোটের বাট্টা সঞ্চিতি কি হবে? ডেবিট হবে। সাত নাম্বারটা, সাত নাম্বারটা কি আছে? সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি মানে কি? সাধারণ সঞ্চিতি সবসময় ক্রেডিট হয়। এটা অবভিয়াসলি একবারে মনে করো ঠোঁটাস্থ রাখতে হবে। তোমার মূলধন, তারপরে সাধারণ সঞ্চিতি, এগুলো আর কি ওই মালিকানা সত্ত্বের অংশ। মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায়, আমরা কি জানি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট পাশে হয় সাধারণ সঞ্চিতি। কত টাকা? 15,000 টাকা। এরপরে দেখো প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত। এটা কি? রেওয়া মিলে আসবে না, ক্রস। রেওয়া মিলে আসবে না। তারপর দেখো শিক্ষানবিশ সেলামি। তুমি কারো কাছে ধরো কাজ করছো, ধরো ট্রেনিং নেয় না অনেকে, ধরো ইন্টার্নশিপ করে, মানে ট্রেনিং নেয়, ধরো কারো কাছে আন্ডারে ট্রেনিং নিছো, এবং সে তোমাকে কিছু টাকা বকশিস দিছে, ওই বকশিসটাকে বলা হয় সেলামি। সালামি দিছে আর কি, ওইটা হচ্ছে তোমার আয়। শিক্ষানবিশ সেলামি, এটা হচ্ছে আয়। কত টাকা? 8,000 টাকা। আর এই যে দেখো সুনাম। সুনাম জিনিসটা কি? কে বলতে পারবা দেখি, বলো তো। সুনাম জিনিসটা কি হবে? সুনাম কি ডেবিট হবে না ক্রেডিট হবে? দেখি কে অ্যান্সার করতে পারো দেখি তো। হ্যাঁ তোমরা সিআর বলতেছো, আমি বুঝতেছি তোমরা অনেক পারো। এখন বলো সুনাম জিনিসটা কি? আটের সিআর মানে আট কোনটা আমি বুঝতেছি না, তোমরা একটু বলো সুনাম জিনিসটা কি? সুনাম, সুনাম জিনিসটা কি হবে? সুনাম কি হবে এটা বলো। সুনাম সম্পদ।
সাবাস। কে বলছো এটা? অনেকেই বলছো, তোমরা সবই পারো দেখা যায়। খুবই খুশি হলাম। সুনাম হচ্ছে কত? 50,000 টাকা, মানে প্রতিষ্ঠানের সুনাম। এটা তো সম্পদ। মানে একটা যে প্রতিষ্ঠানের সুনামই অনেক কিছু। ধরো একটা প্রতিষ্ঠানের নাম আছে, যেমন কি ধরো ইউনিলিভার বা বাংলাদেশে কি আছে ওয়ালটন, এগুলো সুনাম আছে না? এই সুনামটাই একটা প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট। সুনাম দেখে মানে একটা প্রতিষ্ঠানের নাম জানলে মানুষ আর কি পণ্যটা কিনা ফেলায়, এটা বুঝতে পারছো? দেন 10 নাম্বার কি দেখো, সমাপনী মজুত পণ্য। কি বলছিলাম? সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য আসবে। সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য আসবে। আর যদি এই সমন্বিত ক্রয়টা দেওয়া না থাকতো তাহলে কি হতো? এই সমাপনী মজুত পণ্যটাও বাদ চলে যেত। সমাপনী মজুত পণ্য কি বাদ চলে যেত। কিন্তু এখন সমন্বিত ক্রয় দেওয়া আছে, তাহলে কি করতে হবে? সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আনতে হবে। সমাপনী মজুত পণ্য মানে তোমার বছর শেষে আর কি টাকা জমা আছে, ওটা কি? ওটা 20,000 সম্পদ হবে। তারপর দেখো 10% ঋণ, একবারে ইজি। কি হবে? দায়। 10% ঋণ কি হবে? 30,000 টাকা দায়। ওকে। তারপর দেখো ব্যাংক জমার আবেক্ষণ, মানে বোঝাইছে আর কি 31 তারিখ, মানে সমাপনী ব্যাংক জমা। সমাপনী ব্যাংক জমা কি হবে? সমাপনী ব্যাংক জমা হবে কি? ডেবিট। কারণ ব্যাংক জমা, ব্যাংকে তুমি টাকা দিছো, তাহলে তোমার ব্যাংকে তো টাকা আছে, তাহলে কি ওটা একটা সম্পদ। সমাপনী ব্যাংক জমা, এটা কি হবে? 25,000। ওকে, শেষ। সমাপনী ব্যাংক জমা কি হবে? 25,000। এখন দেখো দুইটা আমরা যোগ করি, কত হয়? আমি ক্যালকুলেটর তোমাদের যোগ করে আর কি সরাসরি দেখাই দিই। 1,10,000, দেন হচ্ছে 40,000, তারপর হচ্ছে 15,000, 2,000, তারপর হচ্ছে 50, 20। 2,58,000। ওকে, বুঝতে পারছো? এখন শোনা যাচ্ছে সম্ভবত, আচ্ছা মাইকের চার্জ শেষ হয়ে গেছিল। ওকে, এভাবে আর কি রেমিল মিলাইতে হবে। এখন শোনা যায়, দেখো তো, মাইকের চার্জ শেষ হয়ে গেছিল তো চেঞ্জ করা লাগলো। আচ্ছা ঠিক আছে, এখন বলো তোমরা আর কি বুঝতে পারছো নাকি? কোনো হিসাবে যদি সমস্যা থেকে থাকে যে স্যার এটা ডেবিট কেন হলো, ক্রেডিট কেন হলো, এটা বলো। বুঝছো নাকি এটা বলো। হ্যাঁ ঠিক আছে তামিম, আমি এখন বলো, আমি জানতে চাইতেছি তোমরা হিসাব বুঝছো নাকি, যে কোথায় কোনো আর কি প্রবলেম হয়েছে নাকি, যে ডেবিট বুঝতেছো না, ক্রেডিট বুঝতেছো না ইত্যাদি, বলো তো। আমি আর কি তোমাদের কাছে ফিডব্যাক জানতে চাইতেছি, বুঝতে পারছো নাকি? জি ভাইয়া, জি জি জি, ওকে, ধন্যবাদ। আচ্ছা, এই যে এইভাবে তোমাদের আর কি কোশ্চেন আসবে, যে ধরো ক নাম্বারে বলবে যে এটা কি ডেবিট, মানে কোনটা কোনটা রেমিলে আসবে না, কোনটা কোনটা আসবে না, আসবে না আর কি এটা জানতে চাইবে।
খ নাম্বারে চাইবে একটা রেওমিল করো, গ নাম্বারে হয়তো চাইতে পারে কি চলতি সম্পদ এবং অস্পর্শনীয় সম্পদের পরিমাণ উল্লেখ করো। চলতি সম্পদ বা অস্পর্শনীয় সম্পদ, বুঝতে পারছো? চলতি সম্পদ বা অস্পর্শনীয় সম্পদ মানে যেই সম্পদটাকে স্পর্শ করা যায় না। চলতি সম্পদ তো মানে বুঝোই যেটা এক বছরের মধ্যে যেসব সম্পদগুলা সংগঠিত হয়। ওকে, যেসব সম্পদগুলো সংগঠিত হয়। প্রথমে আমরা দেখব চলতি সম্পদ কি কি। চলতি সম্পদ কি কি এটা আমরা দেখব। চলতি সম্পদ মানে কি এক বছরের মধ্যে যেসব সম্পদ সংগঠিত হয়ে থাকে সেগুলাকে চলতি সম্পদ বলা হয়। যেমন এখানে দেখো কি, এখানে কি কি হইতে পারে, প্রারম্ভিক মজুত পণ্য একবারে রেওমিলে আসবে না, শেষ। এরপরে দেখো কি 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 হইতে পারে, দেখো আমি দেখাই তোমাদের। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব তোমরা কি জানো? প্রাপ্য হিসাব একটা চলতি সম্পদ মানে তুমি আর কি টাকা পাবে একজন দেনাদারের কাছে, তুমি তো অনেক সময় পাইতে পারো, ধরো এক বছরের মধ্যে এই দেনাদার জিনিসটা অনেকবার সংগঠিত হয়, তাহলে কি হবে, এই দেনাদারটা চলতি সম্পদ হিসেবে গণ্য হবে। কত? 40,000 টাকা। কত হবে? 40,000 টাকা। 40,000 আমি আর কি ডাইরেক্ট যোগ করে দেখাইতেছি তোমাদের। দেনাদার এটা 40,000 টাকাটা হবে। তারপর দেখো যে হাতে নগদ, তোমাদের হাতে বছর শেষে হাতে টাকা আছে, এটা কি? এটা একটা সম্পদ, তাহলে এটাও যাবে। কত টাকা? 15,000 টাকা। 15,000 টাকা প্রারম্ভিক হাতে নগদ কিন্তু রেওমিলে আসে না। তারপরে কি হইতে পারে? তারপরে হইতে পারে হচ্ছে সমাপনী মজুত পণ্য। দেখো সমাপনী মজুত পণ্য কিন্তু রেওমিলে চলতি সম্পদে আসবে, কারণ বছর শেষে তোমার এটা আছে হাতে। এই সমন্বিত ক্রয়টা দেওয়া আছে দেখে কিন্তু সমাপনী মজুত পণ্যটা আসছে। আর সমাপনী মজুত পণ্য সবসময় চলতি সম্পদ, এটা সবসময় মনে রাখবে, অলওয়েজ এটা মাথায় রাখতে হবে। কত? 20,000 টাকা। 20,000 টাকা কি? 20,000 টাকা। তারপরে দেখ আর কি, ব্যাংক ঋণ দায়, এই যে সমাপনী ব্যাংক জমা মানে বছর শেষে আর কি জমা, এটাও একটা সম্পদ, বছর শেষে কি জমা। কত? 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা। তাহলে দেখো কত টাকা হইলো, 40 আর 20 60, 60 আর 40 কত? 1,00,000 টাকা। মোট কত হইলো? 1,00,000 টাকা। বুঝতে পারছো? এখন বলো চলতি সম্পদ নিয়ে কেন কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হাতে নগদ হবে, কোন হাতে নগদ হবে হবে সেটা উল্লেখ করতে হবে, অনেক সময় কনফিউজড হয়ে যায়। আচ্ছা এখন তোমরা বলো যে চলতি সম্পদ বুঝতে পারছো কিনা। চলতি সম্পদ হবে প্রাপ্য সম্পদ, প্রাপ্য হিসাব মানে এক বছরের মধ্যে যেসব সম্পদ সংগঠিত হয়ে থাকে। তারপর সমাপনী হাতে নগদ, বছর শেষে যে টাকাটা থাকে। সমাপনী মজুত পণ্য, এটা সব সময় ডেবিট হয়, মানে এটা আর কি, সরি, এটা হচ্ছে চলতি সম্পদ হয়। তারপরে সমাপনী ব্যাংক জমা, এটাও চলতি সম্পদ। এখন বলো তোমরা চলতি সম্পদ কি বুঝতে পারছো নাকি? চলতি সম্পদ বুঝতে পারছো নাকি বলো একটু। চলতি সম্পদ বুঝতে পারছো তোমরা? বুঝছি, সুমাইয়া তাবাসসুম। আচ্ছা তোমরা একটু অ্যাক্টিভ থাকলে ভালো হয়, এই যে সুমাইয়া তাবাসসুম আর কয়েকজন আছে, একটু কমেন্ট করো, এটা আর কি টিচার কি আরো মোটিভেট করে। বুঝতে পারছো? আচ্ছা দেখো অস্পর্শনীয় সম্পদ, যেসব সম্পদ আর কি তোমার ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো যেটা আর কি মানে স্পর্শই করা যায়, যে জিনিসটা একেবারে দেখাই যায় না সেটাকে তুমি স্পর্শ করবা কেন? যেমন এখানে একটা জিনিসই আসে, যেমন হচ্ছে সুনাম। সুনামকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করাও যায় না, এই টাকাটাই হবে খালি সুনাম। কত? 50,000 টাকা। অস্পর্শনীয় সম্পদ কোনটা? 50,000 টাকা। ওকে, একবারে ইজি। তবে তোমাদের এখানে একটু হয়তো কঠিন কঠিন মানে এন্ট্রি যাইতে পারে, তবে এগুলো যদি তোমরা একটু ভালো মতো ক্লিয়ার করতে পারো। যেমন চলতি সম্পদ কি? এক বছরের মধ্যে যেসব সম্পদ সংগঠিত হয়ে থাকে। তারপরে অস্পর্শনীয় মানে যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, ইত্যাদি। ওকে, আশা করি সকলে বুঝতে পারছো। এখন তোমরা জানাও যে তোমাদের আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আস্ক ইন দ্য কমেন্ট সেকশন। আচ্ছা বলো তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি আজকের ক্লাস নিয়ে, তাহলে শেষ করে দিব ইনশাআল্লাহ। কোথাও মানে এনিথিং, কোথাও যদি কিছু না বুঝে থাকো বলো। হ্যাঁ,
সুনাম ট্রেডমার্ক আরো নানান জিনিস হইতে পারে, সুনাম ট্রেডমার্ক পেটেন্ট আর অনেক কিছু হইতে পারে, যেগুলো আর কি ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন অবচয়, এটাও আর কি দেখা যায়, কিন্তু অবচয়টা একটা ব্যয়, সম্পদ না। এখন বলো, কোনো কোশ্চেন আছে নাকি বলো একটু, কাইন্ডলি প্লিজ। কোনো কোশ্চেন আছে নাকি বলো একটু, kindly। আচ্ছা, নেক্সট কোন টপিক পড়াবো, এটা তোমাদের দিয়ে দেওয়া হবে, বুঝছো, যে তোমাদের দিয়ে দেয় না আর কি ক্লাস রুটিন, তোমাদের অ্যানাউন্সমেন্ট গ্রুপে, হোয়াটসঅ্যাপ অ্যানাউন্সমেন্ট গ্রুপে, তো ওইখানে দিয়ে দেওয়া হবে, তো পাওয়া যাবে আর কি। কোন টপিক পড়ানো হবে সেটা পাওয়া যাবে। এখন তুমি আর আমি আমি বলতেছি আর কি, তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি আজকের ক্লাস নিয়ে, বলতে পারো। এভরিথিং ক্লিয়ার স্যার। আচ্ছা, হাফসান হুমায়ুন, তুমি তো মিষ্টি বানাও না আর কি, দেখলাম। তুমি আর কি ওই যে আমাদের রিয়েল মার্কেট প্লেসে পোস্ট করছিলা সম্ভবত তোমার মিষ্টির বিষয়ে, খুব ভালো মিষ্টি বানাও, দেখে খুব সুন্দর লাগলো আর কি, দেখে মানে সবারই, আমাদের অফিসের যারা আছে সবারই আর কি খুব ভালো লাগছে। জি, আমরা এখনই শেষ করব ভাইয়া। আচ্ছা, তোমাদের আজকের ক্লাস নিয়ে যেহেতু কোনো কোশ্চেন নাই, তাহলে এখানেই শেষ করছি। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানালাম সকলকে। আচ্ছা, কি একজন কোশ্চেন করছে, এই যে যাওয়ার সময় কোশ্চেন করে দিলাম, কি মাহফুজুর রহমান নিলয়, ফার্স্ট পেপারের রেওয়ামিল শেষ করে তারপর সেকেন্ড পেপার ধরলে ভালো হবে। সেকেন্ড পেপার করাও, বুঝছো, তোমাদের চেয়ে বেশি টেনশন আমাদের, আমরা যদি ভালো মতো শেষ না করি তাহলে কি তোমরা তো গালি দিও আমাদের, তখন কিছু করার থাকবে না। সেকেন্ড পেপার করানো হবে, বুঝছো। তোমাদের একটা টিচার আর কি, আমাদের রুকু ভাইয়া, তোমাদের রুকু ভাইয়া আর কি অসুস্থ, তো এর কারণে আর কি করানো হইতেছে না, তো উনি যখন আসবে তখন করানো হবে। আচ্ছা, বাড়ির ক্লাস কাজ দিলে ভালো হতো। এই যে সবাই একই কোশ্চেন করতেছে এখন আইসে, যে কি পড়াবেন কি পড়াবেন কি পড়াবেন, এইটা আর কি আমি তোমাদের তো মানে নোটিশ দিয়ে দেওয়া হয়, তোমাদের মানে ফোন করে জানা দেওয়া হয়, সবকিছু জানা দেওয়া হয়, তো দিয়ে দেওয়া হবে ভাইয়া। আচ্ছা, হৃদয় শিকদার দিয়ে দেওয়া হবে, বুঝছো, পাওয়া যাবে। আচ্ছা, বাড়ির কাজ দিলে আর কি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা আর কি, বাড়িতে বাসায় প্র্যাকটিস করবা। বাড়ির কাজ দিলে আমি তো জানি তোমরা দেও জমা, অনেকে দেও না, তোমরা যদি বাসায় একটু নিজে প্র্যাকটিস করো এটাই ভালো হবে। আচ্ছা, আমরা আর কি এখানে শেষ করে দিই, নাহলে তোমাদের কোশ্চেন আসতেই থাকবে, দেরি হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।